প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর সহ সব জলাশয়ই নানা রকমের মৎস্য সম্পদে ভরপুর। দেশের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতে এই সম্পদের রয়েছে বিশাল ভূমিকা। বহু মানুষের জীবিকার উৎস এই মৎস্য সম্পদ। আমাদের আজকের পর্ব বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুন নবীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশ মৎস্য সম্পদে পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ। এদেশের নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, সমুদ্র, মোহনা সবই মাছ ও অন্যান্য মৎস্য সম্পদে ভরপুর। এই মৎস্য সম্পদ স্বাদু বা মিঠা পানির মাছ, মোহনা অঞ্চলের মাছ ও সামুদ্রিক মাছ, এই তিনটি প্রধান ভাগে বিভক্ত। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো থেকেই স্বাদু পানির মাছের যোগান এসে থাকে। এসব জলাশয়গুলোতে মাছের বৈচিত্র্য কম নয়। এদেশে প্রায় 266 প্রজাতির স্বাদু পানির মাছ আছে। হিমালয় থেকে বেয়ে আসা গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা নদী ব্যবস্থা ও এর শাখা প্রশাখাগুলো মাছের আতুর ঘর। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পুকুর, ডোবাও এই মাছের উৎস। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে বাওর ও উত্তর পূর্বে হাওর অঞ্চল। এসব হাওর, বাওর, বিল ও নদীগুলোই মাছের প্রাকৃতিক উৎস। বোয়াল, চিতল, রুই, কাতলা, পাবদা, মৃগেল ইত্যাদির সাথে সাথে শোল, গজার, টাকি এরকম বহু মাছ আমাদের এসব জলাশয়গুলোতে পাওয়া যায়। ছোট মাছের মধ্যে মলা, ঢেলা, কাচকি ইত্যাদি প্রজাতি প্রচুর পাওয়া যায়।
নদী ও পুকুরগুলোতে প্রাকৃতিকভাবে জন্মে থাকলেও পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষ হয়ে থাকে। পুকুরে কার্প জাতীয় মাছের চাষ বেশি হয়। বাজারে প্রাপ্ত মাছের অধিকাংশই এই কার্প জাতীয় মাছ। অভ্যন্তরীণ জলাশয়গুলো থেকে প্রতি বছর প্রায় 11 লক্ষ মেট্রিক টন মাছ আহরিত হয়ে থাকে। প্রায় সারা বছরই মৎস্যজীবীরা এখান থেকে মাছ ধরে থাকে। যুগ যুগ ধরে বাংলার মানুষ মৎস্য আহরণ পেশার সাথে জড়িত। এছাড়া মৎস্য উৎপাদন বাজারজাতকরণের সাথে জড়িত আছে বিপুল সংখ্যক মানুষ। লাখো মানুষের জীবন জীবিকা সরাসরি নির্ভর করে এই মৎস্য সম্পদের উপর। হাওর, বাওর, বিল, ঝিল ছাড়াও পাহাড়ি কিছু ছড়া ও হ্রদও মাছের যোগান দেয়। কাপ্তাই হ্রদ বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ, যেটি পাহাড়ি মানব গোষ্ঠীর জন্য মাছের বড় এক উৎস। বান্দরবানের পাহাড়ি খরস্রোতা নদীতে এখনো মহাশোরের মতো বিলুপ্তপ্রায় মাছের দেখা মেলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছে বঙ্গোপসাগর, যা সামুদ্রিক মাছের এক বড় আধার। আমাদের সমুদ্র সীমার মোট পরিমাণ প্রায় 1,66,000 বর্গ কিলোমিটার। বিশাল বঙ্গোপসাগরের কয়েকটি জায়গা, যেমন দক্ষিণ অঞ্চল, মধ্যাঞ্চল ও সোয়াচ অব নো গ্রাউন্ড, মৎস্য আহরণের হটস্পট হিসেবে বিবেচিত। এর মধ্যে দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরে বড় বড় ট্রলার বা জাহাজে মাছ ধরা হয়ে থাকে। সমুদ্রের বুকে দিনে রাতে চলে মাছ আহরণ। আহরিত মাছ স্থানীয় বাজার এবং দেশ বিদেশের নানা স্থানে চলে যায়। সমুদ্র ও নদী যেখানে এসে মিলিত হয়েছে, সেখানটায় পানি কিছুটা ঘোলা, কিন্তু মৎস্য সম্পদ সহ অন্যান্য জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য উৎকৃষ্ট একটি স্থান। এখানে পানির গুণাগুণ অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি এবং লবণাক্ততার পরিমাণ কম। সুন্দরবনের আশেপাশে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং টেকনাফ ও চকরিয়ার উপকূলে মোহনার অবস্থান। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফিনফিশ, গলদা, বাগদা সহ অন্যান্য প্রজাতির চিংড়ি। চিংড়ির প্রজাতি আছে প্রায় 11 ধরনের। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও চট্টগ্রাম অঞ্চলে ঘেরে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ করা হয় এবং এখান থেকে চিংড়ি বিদেশেও রপ্তানি হয়। এছাড়া প্রায় 475 প্রজাতির সামুদ্রিক ও মোহনার মাছ রয়েছে আমাদের দেশে। সামুদ্রিক মাছের বার্ষিক উৎপাদন গড়ে প্রায় 3 লক্ষ মেট্রিক টন।
সামুদ্রিক মাছ শুটকি করেও বিদেশে রপ্তানি হয়। দেশেও রয়েছে শুটকির ব্যাপক চাহিদা। মিঠা পানির মাছেরও প্রচুর শুটকি তৈরি হয়। বাঙালির অন্যতম প্রধান খাবার এবং প্রাণীজ আমিষের একটি গুরুত্বপূর্ণ উৎস মাছ। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয় থেকে আহরিত মাছের পরিমাণ প্রায় ২১,৮৬,৭২৬ টন এবং সামুদ্রিক মাছের উৎপাদন প্রায় ৫,১৪,৬৪৪ টন। বাংলাদেশে সামুদ্রিক মাছের তুলনায় স্বাদুপানির মাছের চাহিদা বেশি। দেশের মৎস্য সম্পদের সবচেয়ে বেশি যোগান আসে ইলিশ মাছ থেকে। দেশে বিদেশে আমাদের জাতীয় মাছ ইলিশের রয়েছে ব্যাপক চাহিদা। মাছ ছাড়াও কাঁকড়া, লবস্টার, হাঙর, কাছিম, শামুক ও ঝিনুকও মৎস্য সম্পদের অন্তর্ভুক্ত। লবস্টার ও হাঙর সামুদ্রিক প্রাণী হলেও বাকিগুলো সামুদ্রিক ও মিঠা পানি উভয় পরিবেশেই দেখা যায়। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না মাছের উৎপাদন। অতিরিক্ত মৎস্য আহরণ, ডিমওয়ালা মাছ ধরা, মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস প্রভৃতি কারণে মাছের যোগান কমে যাচ্ছে। এছাড়াও রয়েছে পানি দূষণ, জমিতে কীটনাশকের ব্যবহার, নদীতে বাঁধ দেয়া, জলাশয় ভরাট ইত্যাদি কর্মকাণ্ড। নদীতে চর পড়ে যাওয়ায় মাছের সরবরাহ কমছে, যা বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে পারছে না। মাছ ধরতে গিয়ে অসচেতনতার ফলে আমরা নষ্ট করছি আরও হাজারো মাছের পোনা। কারেন্ট জাল সহ অন্যান্য নিষিদ্ধ জালের ব্যবহার ক্ষতি করছে মৎস্য সম্পদের। এর সাথে সাথে মাছের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণীকুল ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে পুরো প্রতিবেশ ব্যবস্থার উপর। মৎস্য সম্পদ সহ অন্যান্য জলজ সম্পদ রক্ষা ও জলাশয়গুলো টিকিয়ে রাখার ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর রফিকুন নবীর সাথে। বাংলাদেশের যে দেশীয় প্রজাতির মাছ আছে তাদের বর্তমান অবস্থা কি?
আমাদের দেশের দেশীয় প্রজাতির মাছগুলোর বর্তমান অবস্থা বলতে গেলে আমাদেরকে একটু বলে নিতে হয় যে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যেখানে বাংলাদেশের অবস্থান, সেখানকার জলবায়ু এবং ভূমির গঠন প্রাকৃতিকভাবেই স্বাভাবিকভাবেই মাছের প্রজনন এবং বিচরণের জন্য সুপরিচিত। সেই সঙ্গে হিমালয় পর্বত থেকে সৃষ্ট নদীগুলো এবং তার শাখা প্রশাখাগুলো এই মাছগুলোকে আরও বৈচিত্র্যময়, আরও প্রাচুর্যময় এবং আরও সহজলভ্য করাতে এই দেশের জনগোষ্ঠীর কাছে সামাজিক রীতিনীতিতে মাছ একটি অত্যন্ত প্রয়োজনীয় বা পরিচিত নাম। সম্ভবত এই বৈচিত্র্যতার কারণেই আজ থেকে 200 বছর আগে ফ্রান্সিস হ্যামিল্টন, যাকে পূর্বে ফ্রান্সিস বুচানান নামে চিনতেন, তিনি গঙ্গা নদী এবং তার শাখা প্রশাখাতে কত প্রজাতির মাছ রয়েছে সেগুলো নিয়ে প্রথম উনি একটা গবেষণা করেন। 2000 সালে IUCN তার যে প্রকাশনাটি রয়েছে সেটা হলো রেড বুক অফ থ্রেটেন্ড ফিশ অফ বাংলাদেশ। সেখানে তারা উল্লেখ করেছেন যে বাংলাদেশের দেশীয় প্রজাতির 266টি মাছ রয়েছে এবং সমুদ্রে 442টি প্রজাতির মাছ রয়েছে। মৎস্য পরিসংখ্যান নিয়ে যে বিজ্ঞানীরা আমাদের দেশে কাজ করছেন তাদের অভিমত যে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে সমস্ত জলাশয়গুলো রয়েছে এবং পাহাড় থেকে যে সমস্ত ছড়াগুলো তৈরি হয়েছে সেখানে হয়তো আরও 2-4টি প্রজাতির মাছ বাংলাদেশে পাওয়া যেতে পারে বলে অসম্ভব কিছু নয়। আমাদের দেশের অর্থনীতিতে মাছের গুরুত্ব কী পরিমাণ? একসময় তো দুটি প্রবাদ বাক্য যে মাছে ভাতে বাঙালি বা মাছ ধরিব খাইব সুখে, এই দুটিতে বললেই হয়তো অর্থনীতিতে মাছের গুরুত্বটি সম্পূর্ণরূপে বোঝা যেত। তবে যদি পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় তাহলে বলতে হয় যে আমাদের দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর, আর এই মৎস্য সম্পদটি সেই কৃষি শাখার একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি উপধাপ। এর কারণ হচ্ছে আমাদের যে এক্সপোর্ট যে ইনকাম সেখানকে প্রায় 4.07% এবং দেশীয় উৎপাদনের 3.74%, এবং শুধু যদি কৃষির সঙ্গে তুলনা করা যায় তাহলে দেখা যায় যে 21% আয় আসছে এই মৎস্য খাত থেকে। আমাদের বর্তমানে যে জলাশয় রয়েছে 7.6 থেকে 7.9 মিলিয়ন হেক্টর, সেই জলাশয়টাকে যথাযথভাবে যদি মাছ চাষের জন্য ব্যবস্থা নেওয়া হয় তাহলে আরও 41 মিলিয়ন জনশক্তিকে এই কাজে সম্পৃক্ত করা যাবে। সুতরাং এই ব্যাপক জনগোষ্ঠীর খাদ্য সংস্থানের জন্য আমাদেরকে এই ফিশারিজ সেক্টরটিতে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। তাহলে আমাদের এই মৎস্য সম্পদকে সংরক্ষণ করতে প্রধান বাধাগুলো কি, সমস্যা কি? আসলে অন্যান্য সেক্টরের মধ্যে ফিশারিজ সেক্টরেও অনেক বাধা রয়েছে, সমস্যা রয়েছে। এক নম্বর হলো প্রাকৃতিক নিয়ম মেনেই কিন্তু আমাদের নদী এবং জলাশয়গুলোর তলদেশ ভরাট হয়ে আসছে। 2 নম্বর হলো যে লক্ষ্য করলে দেখা যাবে যে ক্রমান্বয়ে আমাদের জনগোষ্ঠীর বিনোদন বা যে কোনো অবকাশ যাপনের জন্য তারা জলাশয় কেন্দ্রিক হয়ে পড়ছে, যে কোনো জলাশয়ের পাশেই তারা চলে যাচ্ছে বিভিন্ন বিনোদনের কারণে বা অবসর কাটানোতে। তৃতীয়ত হলো অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ এবং নদীর পাড় তৈরি, সেই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জলাধার, এগুলো অপরিকল্পিতভাবে হওয়াতে আমাদের দেশীয় মাছগুলির স্বাভাবিক প্রজননের প্রচণ্ডভাবে বাধার সৃষ্টি হচ্ছে। চতুর্থ যেটা আমরা বলবো সেটা হলো যে নগরায়ন এবং শহরায়নের কারণে আমাদের নিচু জায়গাগুলো ভরাট করে আমরা ক্রমশ সেখানে আবাসন প্রতিষ্ঠান করছি। পঞ্চম যেটা সেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রি কর্তৃক পলিউশন হচ্ছে, ইন্ডাস্ট্রি ওয়েস্টেজ, মিউনিসিপ্যাল ওয়েস্টেজ, এবং সেই সঙ্গে যে জলযানগুলো এই জলাশয় ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে তাদের তেলের যে নির্যাস সেটি এবং এগ্রিকালচারে ব্যবহৃত ইনসেকটিসাইডগুলো এই জলাশয়ের পরিবেশটাকে বিনষ্ট করছে এবং আমাদের জলাশয়কেও নষ্ট করছে এবং এই মৎস্য সম্পদটাকেও বিনষ্ট করছে। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে কোনো জলাশয় যেগুলো অগভীর সেগুলো গ্রীষ্ম মৌসুমে বিভিন্নভাবে সেচ পাম্প দিয়ে সেগুলোকে ডিওয়াটার করে সেখান থেকে নিষ্ঠুরভাবে সমস্ত মাছগুলো ধরে ফেলা হচ্ছে। এবং যেহেতু কৃষকের জমির পরিমাণ মাথাপ্রতি কমে যাচ্ছে সেই কারণেও এবং দেশের চাহিদা পূরণের কারণেও এই জলাশয়গুলোকে ক্রমান্বয়ে বাহির থেকে মাটি নিয়ে এসে পূরণ করেও
কৃষিক্ষেত্রের জন্য ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে এই মৎস্য সম্পদকে নিয়ে কোন কোন ক্ষেত্রে গবেষণা করা উচিত বলে আপনি মনে করেন? যেমন পোলট্রি ইন্ডাস্ট্রি, আমাদের মৎস্য সেক্টরটিকে আমি মনে করি যে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে আসতে হবে। মূলত যে সমস্ত মাছগুলোকে ক্যাপটিভ কালচার করা সম্ভব সেইগুলো নিয়ে, এবং এই কারণে আমি মনে করি যে গবেষণাগুলোকে আমাদেরকে এইভাবে সাজিয়ে নেওয়া দরকার যে দেশীয় প্রযুক্তিতে একাধিক স্তরে আমাদের জলাধারগুলো তৈরি করা যায় সেইটা। দ্বিতীয়ত হলো যে সেখানে সহজে পানির সঞ্চালনের ব্যবস্থা করা। তৃতীয়ত হলো যে ইনডিউস ব্রিডিং, যেটাকে আমরা বলি কৃত্রিম প্রজনন, সে প্রজনন আমাদের ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট যে স্পিসিসগুলো সবগুলোকেই সহজলভ্য করতে হবে, যাতে করে এটা ক্ষুদ্র শিল্প হিসাবে আমরা গ্রামের হতদরিদ্র মানুষকেও ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়ে সেখান থেকে যেন প্রয়োজনীয় পোনা আমরা পেতে পারি। এবং তাছাড়াও এইভাবে গোটা মাছ ছাড়াও বিদেশের মতো ফিশ মিল তৈরি করে এটাকে আমরা ব্যবহার করে আমরা খাবার অভ্যাসটা পরিবর্তন করে আমাদের আমিষ ঘাটতিটা পূরণ করতে পারি। আমাদের দেশে একটা জিনিস খুব দেখা যায়, সামুদ্রিক মাছ খাওয়ার ব্যাপারে অনীহা। এই ব্যাপারে আপনি যেটি আমি প্রথমে আপনাকে বলেছি যে হিমালয় পর্বতের কারণে আমাদের নদী এবং নদ নদী এত বেশি যে আমরা জন্মের থেকেই এই নদীর মাছ বা পুকুর বা লেকের মাছ খেয়ে অভ্যাস হওয়ার কারণে কখনোই আমাদের ঘাটতি ছিল না বলে আমরা সমুদ্রের মাছ ধরার দিকে তেমন আগ্রহ ছিল না বা খাওয়ারও তেমন একটা আমাদের অভ্যাস ছিল না। এখন কিন্তু সামুদ্রিক মাছ তো উপকারী, অবশ্যই উপকারী, এবং এদের শরীরে যে ধরনের পুষ্টি রয়েছে ফ্রেশ ওয়াটার ফিশেও সেই ধরনের পুষ্টি রয়েছে। তবে মেডিকেল সায়েন্সে বলে থাকেন যে সমুদ্রের মাছের যে ফ্যাটটি রয়েছে সেটি হৃদরোগের আশঙ্কাটা কমিয়ে দিয়ে থাকে, সেটা হৃদরোগের জন্য উপকারী। সেই কারণেও এখন অনেকেই সামুদ্রিক মাছ আমরা খাচ্ছি। শুটকি অবস্থায় তো আমরা অনেকেই সমুদ্রের বেশ কয়েকটি প্রজাতির মাছ খেতে অভ্যস্ত হয়ে গেছি আমরা এখন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক মৎস্য সম্পদ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি বাংলাদেশ পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী দেশ। বাংলাদেশের প্রায় 14 লক্ষ মানুষ সরাসরি মৎস্যক্ষেত্রের সাথে জড়িত এবং আরও প্রায় 1,10,00,000 মানুষ পরোক্ষভাবে মৎস্যক্ষেত্রের সাথে জড়িত। দেশের মোট প্রাণীজ আমিষের প্রায় 60% আসে মাছ থেকে। বার্ষিক মৎস্য উৎপাদনের মোট পরিমাণ প্রায় 13,73,000 মেট্রিক টন। মোট সামুদ্রিক মাছের শতকরা 60% হলো ইলিশ। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাবুই পাখিদের মধ্যে কে বাসা তৈরি করে। সঠিক উত্তরটি হলো বি, পুরুষ বাবুই পাখি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সুমাইয়া রহমান মেম, ছাত্রী, 7ম শ্রেণী, শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়, মালিবাগ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে দেশের মৎস্য সম্পদের সবচেয়ে বেশি যোগান আসে কোন মাছ থেকে? এ, ইলিশ মাছ, বি, রুই মাছ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, এদেশের মানুষের আমিষের প্রধান উৎস হলো মাছ। এই সম্পদের উপর নির্ভরশীল জাতীয় অর্থনীতি। তাই এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনসহ জাতীয় উন্নয়নেও বিরাট অবদান রাখা সম্ভব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।